এখন দেখা যাক কোন গাড়ি আমরা পাই। আপাতত আমরা গ্রুপ সিলেক্ট করলাম। আমাদের অ্যানিমালের 6 নম্বর। पहले यहाँ पे नाइट सफारी भी होता था। কারণ আজকে রাস্তাটা কালকে কি বললো? কিছু একটা পুরো সামনে জঙ্গলের স্ট্রেচ দেখাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভিং উইথ জিবি। তো আগের এপিসোডে তো তোমরা দেখেছিলে যে আমরা কলকাতা থেকে নেতারহাট গাড়ি নিয়ে কিন্তু চলে এসেছিলাম রোড ট্রিপ করে, আর প্রচণ্ড মজা হয়েছে, প্রচণ্ড সবাই মিলে খুব এনজয় করেছি। তো এখন নেতারহাটে কিন্তু আমরা রয়্যাল হিল ক্লাউড এই যে হোটেলটা সেখানে উঠেছি। তো আজকের এপিসোড অর্থাৎ নেতারহাট সিরিজের এপিসোড 2টা কিন্তু আমি এখন আপাতত এখান থেকেই শুরু করছি। তো আমরা যে রুমটা নিয়েছি আগে আমাদের রুমটার, সেই রুমটার তোমাদের রুম টুরটা দিয়ে দিই। আমরা নিয়েছি রুম H4, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। তো চলো আসো রুম টুরটা তোমাদের দিয়ে দিই। এখান থেকে ঢুকেই হচ্ছে এই বেড, মোটামুটি বেশ বড় সাইজের, আমাদের 3 জনের কিন্তু ভালো মতোই এখানে হয়ে যাবে। এখানে টিভি আছে, এখানে আচ্ছা, টিভি, মিরর, মিরর, চেয়ার, টেবিল, দুটো চেয়ার আর টেবিল, আর দু সাইডে বেড সাইড টেবিলও আছে। হ্যাঁ। আর এখানে একটা এরকম কাভার্ড মতো করা আছে, আর এই হচ্ছে ওদের কাভার্ড। বাহ, বেশ মোটা ব্ল্যাঙ্কেট দেওয়া, কোনো অসুবিধা হবে না, কারণ এখন কিন্তু অলরেডি 8 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে, রাতের বেলা হ্যাঁ। 5-6 নামছে। আর এখানে আমাদের লাগেজগুলোকে আমরা সেট করেছি। ফার্স্ট রুমে এখানে আমাদের আছে হচ্ছে ওয়াশ বেসিন, আর ওখানে হচ্ছে ওয়েস্টার্ন, আর ওখানে আমাদের গিজারও আছে। আর এখানে তো বালতি, হ্যাঁ, সব bucket। মিলিয়ে বাকেট, ইয়েস। তো সব মিলিয়ে আমাদের কিন্তু রুমটা বেশ পছন্দ হয়েছে। রুম ট্যারিফ কত কি সব কিছু তোমাদের সাথে পরে শেয়ার করব। এটা হচ্ছে রুম H5, মানে আমরা থাকছি H4-এ, আর এটা হচ্ছে H5। ঠিক এই রুমে শুভদীপদা আর মানবদা থাকছে। এখানেও মোটামুটি সেম, মানে যে কটা রুম আমরা 4টে রুম নিয়েছি, 4টে রুমেই মোটামুটি সেমই জিনিস আমরা। আর এখানে H3-তে জিজো আর জিদ্দা, তো এখানেও সেম, আলাদা করে কিছু না। এখানে শুধু একটা এরকম বড় মিরর দেওয়া আছে, স্মার্ট টিভি, ব্যালকনি, সব কিছু আছে। এটা আমি ফ্রেশ হয়ে গেছি। হ্যাঁ, আমি এখনো ফ্রেশ হইনি। এখানেও খুব সুন্দর, সবার যেরকম এখানেও সেম। বিশাল বড় ব্যালকনি এই রুমটার। আমি বললাম না, এই রুমটা সিঁড়ি দিয়ে উঠেই ফার্স্ট ফ্লোরে একদম রাইট হ্যান্ডে ফার্স্ট রুম, যেটা রুম 1 H1, এই রুমটা বিশাল বড় ব্যালকনি, এদিকে একটা মানে এল শেপের ব্যালকনিটা, পুরো দারুণ লাগছে। আর সব থেকে বললাম ভালো হচ্ছে এখান থেকে পুরো পার্কিংয়ে তুমি তোমার গাড়িটাকে দেখে নিতে পারবে, আমরা আমাদের গাড়িগুলো দেখতে পারবো। ঘড়িতে বাজে 9:30, আর এখানে আমাদের টেবিল অ্যারেঞ্জ করে দিয়েছে, সবাই খেতে বসে পড়েছে। বেশিরভাগই আমরা সব এখন ভেজ থালি নিয়েছি। ভেজ থালিতে দিয়েছে হচ্ছে ভাত, পাঁপড় ভাজা, এখানে ডাল, স্যালাড, আলু ভাজা, আর এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর এখানে দিয়েছে আচার, হ্যাঁ, মিক্স আচার। মিক্সড আচার দিয়েছে। আর আমরা এখানে অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন কারি। এই যে এখানে চিকেন কারি আমরা অর্ডার দিয়েছি, এই যে চিকেন কারি। আর এখানে শুভদীপদা আর জিদ্দা অর্ডার দিয়েছে যে ওদের জন্য এগ চিকেন ফ্রাইড রাইস, আর সাথে চিলি চিকেন। গুড মর্নিং ফ্রম নেতারহাট। আজকে হলো নেতারহাট সিরিজের ডে 2, অর্থাৎ এপিসোড 2। তো আমরা কিন্তু এখন ঘড়িতে বাজে অলমোস্ট 5:45, আর আমরা কিন্তু সকাল সকাল পৌঁছে গেছি নেতারহাট সানরাইজ পয়েন্টে। এই যে আমাদের দেখাচ্ছি নেতারহাট সানরাইজ পয়েন্ট, অলরেডি সূর্য মাথার উপরে। এই যে আদির পুরো ফেস ঢাকা, যাতে তো অন্য অন্য লোগো। মধুমিতা, গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। তো আমরা সকাল সকাল আজকে চলে এসেছিলাম এখানে হোটেল প্রভাত বিহার ডিলাক্সের এই হোটেলটাতে। এর পিছনেই ঠিক সানরাইজ পয়েন্টটা, এই রাস্তাটা দিয়ে আমরা গিয়েছিলাম পিছন দিকটাতে, ওখানেই নেতারহাট সানরাইজ পয়েন্ট।
এইখান থেকে গেট ওদের, বাইরে পার্কিং, ওখান থেকে আমরা ঢুকে এখান থেকে গিয়ে এই দিয়ে পিছন দিয়ে সানরাইজ পয়েন্টটা। তো সকালটা কিন্তু বেশ সুন্দর কাটালাম, সুন্দর শুরু হলো সকালটা, দারুণ লাগলো। চলো এখন আবার হোটেলে ফিরে যাচ্ছি, তারপরে আমাদের আবার বেরোনোর প্ল্যান আছে, তোমাদের সাথে হোটেলে গিয়ে কথা বলছি। তো এখন কিন্তু ঘড়িতে বাজে 9টা, আমরা সবাই রেডি হয়ে গেছি, এরা সব এখানে গাড়ি রেডি করছে, অলমোস্ট সবাই রেডি, অলমোস্ট কেন সবাই আমরা রেডি। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি বেতলার উদ্দেশ্যে। অল সেট? অল সেট। বাপ্পা অল সেট? আরে তুই সানগ্লাস পরে নিয়েছিস? হ্যাঁ দেখি, আজকে ঠিক থাকবি তো? একদম একদম পুরো ঠিক আছে, চল রেডি রেডি, একদম একদম একদম। চলো বলছি আমরা এখন আলিপুর যাবো তো, আলিপুর চিড়িয়াখানা। হ্যাঁ আমরা এখন বেতলা যাবো। হ্যাঁ বেতলা। ঠিক আছে, ওখানে কিন্তু টাইগার, বেতলা ওখানে কিন্তু টাইগার দেখতে পাওয়া যায়। জানিস তো আদি, ঠিক আছে, টাইগার, ভালো, শের খান, বগিরা, মানবদা পুরো জঙ্গল বুক একদম রেডি। ওকে। এই লেকটা দেখো, এটা হচ্ছে নেতারহাট লেক। ওইখান থেকে আমরা এখানে গাড়িটা রেখেছি, ওইখান থেকে শুরু হয়েছে লেকটা, পুরো নীল জল, পিছনের ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ, মাথার ওপরে সূর্য আর সূর্যের আলোটা পুরো চকচক করছে, জলে পড়েছে সূর্যের আলোটা, দারুণ ভিউ। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম ব্রেকফাস্ট করতে, কিন্তু কালকে রাত্রে ঢুকেছিলাম বলে এই জায়গাটা আমরা বুঝতে পারিনি, অন্ধকার ছিল। এবার যখন ওখান থেকে বেরোচ্ছি, বেরোনোর সময় তখন দেখছি ঘিরে পুরো সুন্দর নীল জল চকচক করছে। আমরা সবাই মিলে গাড়ি ঘুরিয়ে আগে বললাম না, এটা তো আমাদের দেখা মাস্ট, মানে এত সুন্দর ভিউটা যদি আমরা না দেখি তাহলে একটা দিনের শুরুটা হয়েছে খুব সুন্দর, একটা দারুণ সুন্দর সানরাইজ দিয়ে, এত সুন্দর ভিউটা আমরা মিস করে যেতাম। এই সামনে হচ্ছে নেতারহাটের বোর্ড, আর এখানেই পরপর কতগুলো খাবারের দোকান। তো আমরা এখন এইখানে একটা খাবারের দোকান আছে, ফুডি স্টল। তো এখান থেকে আমি শুভদীপদা, শুভ তুমি ম্যাগি খাচ্ছ তো? হ্যাঁ, আমি শুভদীপদা, রিজো আর আদি, আমরা 4 জন হচ্ছে আন্ডা ম্যাগি খাচ্ছি। আর ওদিক থেকে সোমনাথ আর মধুমিতা ওরা ডিম টোস্ট খাবে। আর এখানে আরেকটা স্টল আছে, সেখান থেকে তোমরা 3 জন কি খাচ্ছ? সবজি। পুরি সবজি। পুরুলিয়াতেও মনে আছে পুরি সবজি খেয়েছিলে? আলাদা আলাদা আলাদা, হ্যাঁ। যাই হোক, তো ওরা পুরি সবজি খাচ্ছে। ব্রেকফাস্টটা দারুণ শুরু করলাম, পুরো গরম গরম ম্যাগি, তার মধ্যে ডিম ছড়িয়ে দিতে বলেছি, এর মধ্যে সবজি দিয়েছে, মানে সবজি নয়, মানে কাঁচা লঙ্কা আর টমেটো, দারুণ লাগছে খেতে। আর গাজরও দিয়েছে। আমরা তো ডিম টোস্ট খেয়েছি, আর একটা ম্যাগি আসছে। ম্যাগি আসছে আদি? ভয় লাগছে, গরু আছে। না কিছু হবে না, ওই যে শেষ। তো কি করে দেখো, মানে কি সব শেষ। তো আমরা সবাই কিন্তু এখন আর্টিকাতে উঠে পড়েছি, আমি, রিজো, পিছনে আদি, শুভদীপদা আর মানবদা, আর সোমনাথদের গাড়িতে আছে হচ্ছে সোমনাথ, মধুমিতা, জিদ্দা আর জিজো। তো এখন কালকে আমরা যে রাস্তাটা দিয়ে এসছিলাম রাত্রিবেলা, সেই রাস্তাটাই এখন আমরা আবার দিনের বেলা যাচ্ছি, লম্বা লম্বা গাছ আর ঘাটি। আচ্ছা, তো সেই রাস্তাটা দিয়েই যাচ্ছি। আর এখন কিন্তু আমরা ডিরেক্ট যাচ্ছি হচ্ছে বেতলার দিকে। তো ওখানে গিয়ে আমাদের একটা সাফারি করার প্ল্যান আছে। তো কীরকম কি ওখানে গিয়ে করতে পারছি, বা বুকিংয়ের, আমাদের বুকিং যেহেতু করা নেই অনলাইনে, তো ওখানে গিয়ে আমাদের অফলাইনেই করতে হবে। সাফারি করা যায় মনে হয় না? হ্যাঁ, অনলাইনে বোধহয় করা যায়, আমাকে এখান থেকে ওরা বলছিল। আচ্ছা, তো অনলাইনে করা যায়, বাট আমরা তো করা হয়নি আর কি। তো ওখানে গিয়ে অফলাইনে দেখি, ট্রাই নেব, ইচ্ছে আছে। সবাই খুব এক্সাইটেড বেতলার সাফারিটা করার জন্য। কি অ্যানিমাল সাইটিং হবে হবে না সেটা তো পরের ব্যাপার। আমি এর আগেও মানে জঙ্গলের সাফারির ইয়েতে আমরা বলেছি যে আমরা ওই জঙ্গল সাফারিটা জাস্ট এক্সাইটমেন্টের জন্য করি, এক্সপিরিয়েন্সের জন্য করি, ভালো লাগে তাই। কতটা কি মানে অ্যানিমাল আমরা দেখতে পাবো বা পাবো না সেটা আমাদের কিন্তু ওরকম ব্যাপারটা থাকে না, আর যদি দেখতে পাই লাখের উপরে ভালো। কত বাদর, একটা নিয়ে যাবি নাকি বাবা? চলো একটা বাচ্চা নিয়ে যাই, টাটা করে দাও। আরে তোমরা তো সবাই জানো যে আমার খুব ভালো লাগে অ্যানিমাল। আর এখানে আর
আর আমরা আদি অ্যানিমাল ভালো লাগে বলে আমরা কোথায় যাচ্ছি? বেতলাতে কি করব বাবা? এইখানে আরেকটা হ্যাঁ ঠিক আছে। আমরা কি করব বেতলাতে বাবা? বেতলাতে আমরা অ্যানিমাল খুঁজবো। অ্যানিমাল খুঁজবো? এই যে আরো বাবা এই জায়গাটা হঠাৎ করে কেমন একটা অন্ধকার হয়ে এলো না? হট করে অন্ধকার হয়ে গেল পুরো একদম। এই রাস্তাগুলো বললাম না, কালকে যখন আমরা আসছিলাম তখন ভিউটা পুরো অন্য রকমের ছিল, বাট এখন পুরো এই দিকটা ফাঁকা, নিচে দেখো আর একটা নাইট ভিউ আর একটা টোটালি ডিফারেন্ট, মানে নাইট ভিউ যেটা Day view তে- আর ডে ভিউ যেটা পুরো আলাদা। আর এই জায়গার সিচুয়েশনটা এবার দেখো, এক তো সরু রাস্তা, তার মধ্যে ওইদিকে পুরো পরপর 3টে লরি, আর এদিকে কি অবস্থা। আমাদের সামনে একটা লরি। বাবা, এগুলো খুব চাপের। কালকেও তোমাদের সাথে বলছিলাম না যে রাত্রিবেলা একটা সুবিধা কি বলতো, যেহেতু আমরা দূর থেকে আলোগুলো হেডলাইটগুলো জ্বলে, তো আমরা বুঝতে পারি আর কি যে দূর থেকে যে গাড়ি আসছে। বাট এখন একটু এই বাঁকগুলো যখন আমরা টার্নগুলো নিচ্ছি, শার্প টার্নগুলো যখন নিচ্ছি না, তখন হট করে যখন গাড়ি চলে আসছে উল্টো দিক থেকে, তখন কিন্তু একটু কিছুই না, বাট একটু কি থেমে যেতে হচ্ছে, দাঁড়িয়ে যেতে হচ্ছে। এই সামনে বাদরগুলো পুরো গাড়ি দেখে ওদেরকে তাড়া করছে রীতিমতো। দেখছি দেখো, খাবার দেবে ভাবছে। খিদে পেয়েছে মনে হয় গো ওদের। আহারে, কিন্তু আমাদের কাছে তো আজকে এখন এই মুহূর্তে কোনো খাবারই নেই। চলো তা কলা কিনে নিয়ে আসি। এখানে কোথায় কলা পাবো বাবা? এই দেখো কত বাদর, ভাবছি সব খাবার দেবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:53, আর আমাদের কিন্তু এখনো বেতলা পৌঁছাতে সময় লাগবে 61 কিলোমিটার, 1 ঘন্টা 22 মিনিট দেখাচ্ছে। কেউ নেই রাস্তায়। অলমোস্ট সোয়া একটা নাগাদ আমরা পৌঁছাবো। আর এই হচ্ছে বেতলা যাওয়ার রাস্তা, কেউ নেই। আমরা নেতারহাট থেকে মোটামুটি 11টা নাগাদ রওনা দিয়েছিলাম। দারুণ, কেউ নেই রাস্তাতে সেরকম, পুরোটা জঙ্গল আর মাঝখানে পুরোটা আমরা জঙ্গল। চলছি। ঠিক, ভালোই লাগছে। এটা যদি অ্যানিমাল সাইটিং এখানেই হয়ে যায়। সেই ডুয়ার্স মনে আছে বক্সাতে একটা হরিণ এপাশ থেকে ওপাশে চলে গেল। আমি দূর থেকে দেখে দাঁড় করে দিয়েছিলাম কিন্তু গাড়ি। আর আমি এখন অনেক সব থেকে পিছনে চলে গেছি। ও কোথায় দেখি? আদি চলে গেছে একদম পিছনে পিছনে। বেশ মজা হচ্ছে। যা হচ্ছে, হ্যাঁ। রাস্তাটা কিন্তু দারুণ। তো আমাদের এখনো 50 কিলোমিটার দেখাচ্ছে বেতলা, যেটা আমরা পৌঁছাবো বেতলা ন্যাশনাল পার্কে। তো 50 কিলোমিটার আমাদের 1 ঘন্টা 5 মিনিট দেখাচ্ছে, 1:40 নাগাদ আমি পৌঁছাবো। আর আমার গলার অবস্থা কালকে থেকে একটু ডিটোরিয়েট করেছে, কারণ কালকে নেতারহাটে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। আর রাত্রিবেলা আমরা কোনো রকমে হোটেলে একটা রুম হিটারের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, কিন্তু নামকা বাজতেই সেটা রুম হিটার ছিল। তার কারণ রুম হিটার ওই জাস্ট চলছিল, 2 মিনিট পরে পরেই বন্ধ হয়ে যাচ্ছিল, তারপরেই আবার জেকে সেই রুম পুরো চিল ঠান্ডা। দরজার তলা থেকে, মানে ব্যালকানির যে দরজা প্লাস আমাদের রুমের যে দরজা, দুটোর দরজার তলা থেকেই এত রাত্রিবেলা ঠান্ডা ঢুকেছে যে কম্বলও আমাদের, মানে আমরা সোয়েটার পরে শুয়েছিলাম, তারপরেও কিন্তু কম্বলেও আমাদের সেই ঠান্ডা মানাতে পারেনি। পুরো আমার ঠান্ডা লেগেই গেছে, এমনি আমার আগে থেকে ঠান্ডা লেগেছিল, সেই ঠান্ডা আমার লেগেই গেছে, মানে এরকমই অবস্থা আর কি। যাই হোক, একটু যদিও আমি ওষুধ তো কন্টিনিউ করছি, বাট স্টিল এত এনজয়মেন্ট হচ্ছে সেটা আলাদা, কারণ একটু গলাটাই খারাপ, বাকি শরীর একদম আমার পারফেক্টলি ওকে। জঙ্গলটা কি একটু ডিপ হল হরিজ?
একটু মনে হলো যেন গায়ের উপরে গাছপালাগুলো বেশি উঠে এসছে। চেকপোস্ট ক্রস করেছো মানে প্রপার জঙ্গলে ঢুকেছো। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। বাট ইলেকট্রিসিটি আছে, ইলেকট্রিসিটি আছে এখানে, দেখছি তারপর আছে পোস্ট আছে, পোস্ট তো আছে, বাট ইয়ে দেখতে পাচ্ছ তুমি, লাইট দেখতে পাচ্ছ কোথাও? আমি এখন অবধি কিন্তু একটাও চোখে পড়েনি, শুধু পোস্টগুলোই দেখছি। ডান দিকে একটা সুন্দর একটা রিভার যাচ্ছে, স্যান্ড বেড। দেখানো একটু ডিফিকাল্ট, জানি না দেখতে পাচ্ছ কিনা গোপ্রোতে। আমরা নেতারহাট যে হোটেলটাতে উঠেছি সেই হোটেলটা কিন্তু এমনি খুব একটা যে খারাপ আমার লেগেছে পার্সোনালি আমি বলবো না। রুম টুমগুলো ঠিকঠাকই আছে, মোটামুটি পরিষ্কারই আছে। খাবার দাবার একটু ইয়ে লেগেছে, বাট আমার আর সোমনাথের খাবারের টেস্ট ঠিকঠাকই লেগেছে, কারণ এরকম জায়গাতে এরকম মানে যা খাবার পেয়েছি সেটা আমাদের কাছে অনেকটাই। জঙ্গলটা আমরা ক্রস করে চলে এসেছি, এখানে এখন আর জঙ্গল বোধহয় নেই, সামান্য আছে। এখানে একটু লোকজনের আনাগোনা দেখতে পাচ্ছি। তো এখন পাইলট চেঞ্জ হয়েছে, দুটো গাড়ির পাইলট চেঞ্জ হয়েছে। আপাতত সোমনাথ চলে এসছে এই গাড়িতে ড্রাইভিং সিটে, আর রিজো চলে গেছে সামনের গাড়িতে। রিজো এখন ওয়াগনার চালাচ্ছে আর সোমনাথ চালাচ্ছে আর্টিগা। তো সোমনাথের কাছে কিন্তু এটা পুরোটাই একটা নিউ এক্সপিরিয়েন্স। সোমনাথ এর আগে কোনোদিনও আর্টিগা চালায়নি, ওর ইচ্ছা ছিল যবে থেকে ও শুনেছিল যে আমাদের ট্রিপে আমরা আর্টিগা নিয়ে আসছি, মানবদার আর্টিগা। তো তখন থেকেই সোমনাথ বলেছিল যে আমি একটুখানি ঠিকঠাক ইয়ে করলে আমার একটুখানি চালাবো, আমার একটু ইচ্ছে আছে। তো সোমনাথকে জিজ্ঞেস করবো, সোমনাথ তোর এক্সপিরিয়েন্স কেমন, বল চালিয়ে কেমন লাগছে? এটা দুর্দান্ত স্মুথ গাড়ি প্রথমত, মানে একটা ছোট ট্রানজিশন আমার হয়ে গেল, মানে এতক্ষণ এয়ারবাস চালাচ্ছিলাম, এবার বোয়িং। আচ্ছা, খুব ভালো গাড়ি, দারুণ। যারা ইন ফিউচার গাড়ি এই ধরনের গাড়ি কিনতে চাও 7 সিটার, একদম চোখ বন্ধ করে। মানে হুন্ডাই তাহলে বলছে না, হুন্ডাই কি দোষ করলো? এই রে শুভদীপদার কিন্তু মনে হচ্ছে গায়ে লেগে গেছে। হুন্ডাই কি দোষ করলো? এরকম মাঝে মধ্যেই কিন্তু আমরা জলের ছোট ছোট রেখা পাচ্ছি রাস্তার মধ্যে, মনে হচ্ছে এই ডান দিকে একটু আগে নদী ছিল, সেই নদীটার থেকেই মনে হয় এইগুলো আসছে। অ্যাকচুয়ালি ছোট ছোট পাহাড়ি ঝর্ণা হ্যাঁ, মাঝে মাঝে দিক চেঞ্জ করে, যেখান থেকে যেরকম ভাবে হয়, ল্যান্ডস্লাইড হয়, বিভিন্ন হয়, এগুলো বিভিন্নভাবে জলগুলো বইতে থাকে। এটা আমরা নর্থ সিকিম বা যে কোনো হিল স্টেশনে যদি যাই, ওখানে আমার মনে এইগুলো আছে। আমরা এইরকম ভাবেই ঠিক, দেখতে ঠিক, পাই। হ্যাঁ, একদম। রাস্তাটা দেখ, একটু আগে বোর্ডে দেখলাম এলিফ্যান্ট করিডোর ছিল, তো এখান থেকে যদি আমরা রাত্রিবেলা ফিরি। আমি এটাই চাইছি যে কিছুটা রাস্তা হাতি আটকে দিক, হ্যাঁ, আমাদেরকে ব্যাক গিয়ারে বেশ কিছুটা টানতে হোক। তার মধ্যে যদি একটা দাতাল আর বুনো থাকে, ওই ব্যাক গিয়ারে 40 স্পিডে গাড়ি চালানো অসাধারণ একটা এক্সপেরিয়েন্স হবে। বাবা আমার দরকার নেই। 2:45 বাজে, এখন আমরা আপাতত একটা রেল গেটে আটকে আছি, আর সাথে আমার গলাটাও আটকেই আছে, বুঝতেই পারছো। এখন আবার হয়তো রিজো চলে আসবে এই গাড়িতে, আর সোমনাথেরও চালানো হয়ে গেছে, কিছুটা এক্সপিরিয়েন্স করা হয়ে গেছে, তো ও সামনের গাড়িতে চলে যাবে। এবার একটু টেনশন হচ্ছে, কারণ আমরা অলরেডি দুটো ক্রস করেই ঢুকে যাবো মনে হচ্ছে। তো এবার ওখানে গিয়ে আদৌ টিকিট পাবো নাকি, মানে সাফারি আদৌ স্লট পাবো কি না বুকিং এ, এগুলো একটুখানি ভাবছি। টেনশন করো না, যেটা হবে সেটাই ঠিকই হবে, চাপিও না একদম। এতটা রাস্তা এলাম তো আসলে, সেই জন্য। ঠিক আছে চলো দেখা যাক, এখন এটা যাক, গেট খুলুক, তারপরে আবার এগোবো। এইদিকে হচ্ছে পালামো ফোর্ট যাওয়ার রাস্তা, আর আমরা কিন্তু বেতলা ফরেস্ট যেটা, সেটাতে কিন্তু আমরা এন্ট্রি করে গেলাম। একটু সামনে এগিয়েই বোধহয় ফরেস্টের গেটটা আমরা পাবো, মানে ন্যাশনাল পার্ক যেটা, বেতলা ন্যাশনাল পার্ক সেটা।
ন্যাশনাল পার্ক। তো আমরা এখন এর ভেতরে গাড়িটা পার্ক করব। তো আমরা বেতলা ফরেস্ট, বেতলা যে পার্ক সেখানে গিয়েছিলাম, বাট আমাদের বললো নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, যেটা মিউজিয়াম হচ্ছে, সেখানে এখন আমরা ঢুকছি। এখান থেকে আগে টিকিট কাটতে হবে। তো আমরা এখন সেখানেই যাচ্ছি কথা বলতে। তো আমরা এখন এই মিউজিয়ামে ঢুকে গেছি, আর এখান থেকে টিকিট কাউন্টার যেটা আছে সেখান থেকে মানব দ্বারা সব ওখানে টিকিট কাটছে। ঠিক আছে, আমরা টোটাল যেরকম বললাম 8 জন আছি, সাথে আদি আছে। তো আমাদের 2টো গাড়ি লাগবেই। পার গাড়ি হচ্ছে 1700 টাকা, ইনক্লুডিং গাইড চার্জ। তো সেক্ষেত্রে আমাদের 2টো গাড়ি এখন নেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু ওরকম আমরা সিলেক্ট করতে পারবো না যে আমরা কোন গাড়ি নেব, কারণ এখানে মেনলি বোলেরো, স্করপিও এই গাড়িগুলোকেই ওরা সাফারি হিসেবে পাঠায় আর কি জঙ্গলের ভিতরে। তো আমরা ওটাকে সিলেক্ট করতে পারবো না। এখানে নাম লেখাতে হচ্ছে, এন্ট্রি করতে হচ্ছে, সেই অনুযায়ী আমরা টাকা দেব। সেই অনুযায়ী ওই নাম্বার যেটা আসবে সেই অ্যাকর্ডিং যে গাড়ি ওরা সিলেক্ট করে দেবে, ওই নাম্বার অনুযায়ী সেই গাড়ি আমাদের ট্রাভেল করতে হবে সেই গাড়িতেই। তো এখন দেখা যাক কোন গাড়ি আমরা পাই। আপাতত আমরা গ্রুপ সিলেক্ট করলাম, যেরকম ছোটোবেলায় আমাদের খেলা দিত না, স্কুলে পড়তাম, ক্লাসের মধ্যে এরকম গ্রুপ গ্রুপ করে বলতো তোমরা সিলেক্ট করে নাও গ্রুপ। তো আমরা সেরকমই ছোটোবেলার কথা মনে পড়ে এখন গ্রুপ সিলেক্ট করেছি। সোমনাথরা আর আমরা একটা গাড়িতে থাকবো, আর শুভদীপদারা মানে জিদ্দা, শুভদীপদা, জিজো আর মানবদা চলে যাবে আর একটা গাড়িতে। তো যে গাড়ি পাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন টিকিটটাকে কাটা হোক, দেখি কতক্ষণ কি টাইম লাগে। দিতে বাজে 2:45, আর আমরা কিন্তু জাস্ট আমাদের এখানে দাঁড়িয়েছিল যে মিউজিয়ামের বাইরে আমরা পার্ক করেছিলাম আর্টিগা, সেখান থেকে কিন্তু আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি আবার বেতলা ন্যাশনাল পার্কের গেটে। ওখানে গিয়ে আমাদের গাড়িটাকে পার্ক করে দেন সাফারির গাড়ি ওখানে রেডি করে রাখা আছে, 2টো বোলেরো আমাদের জন্য সিলেক্ট হয়েছে। তো সেইখানে ওই গাড়ি নিয়ে আমরা চলে যাব জঙ্গলের ভেতরে। গাইডও হয়ে গেছে। হ্যাঁ, তো চলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা এখন এখানে ভেতরে ঢুকে গেলাম বেতলা ন্যাশনাল পার্কের ভেতরে। এখানে কিন্তু গাড়িটা পার্ক করে দেন আমরা সাফারির গাড়িতে উঠবো। আমরা আমাদের বেতলার যে সাফারি সেটা কিন্তু আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে। ওই দেখো ডিয়ার ডিয়ার ওই দেখো Spotted deer. সামনে কত ডিয়ার সামনে কত হরিণ, ডিয়ার স্পটেড ডিয়ার। স্পটেড ডিয়ার। বাদিকেও আছে পাপা, বাদিকেও আছে। और बताते चलूं कि ये जब 1973 में इसका चालू किया गया था, तो उस समय भारत में सबसे बड़ा टाइगर का जनगणना मतलब काउंटिंग यहीं पे हुआ था, ये पीटीआर में, यही नेशनल पार्क में। उस समय टाइगर की संख्या 63 था, और जो जानवर बताया वो मिलता था। और पहले यहाँ पे नाइट सफारी भी होता था। अब नहीं होता? नहीं, नाइट सफारी नहीं होता है। और ये एलिफेंट सफारी भी होता था, लेकिन अभी फिलहाल यहाँ पे बंद एलिफेंट है। सफारी होता था? अच्छा। लेकिन 2018 के बाद ये एलिफेंट सफारी बंद हो गया, और उधर जो 1980-83 में लमसम नाइट सफारी बंद हो गया, क्योंकि इससे जानवर का आई में बहुत प्रॉब्लम होता है, इसलिए। अच्छा, यहाँ पे कौन कौन सा एनिमल स्पॉटिंग होता है? देखिए अभी हम लोग जो एनिमल स्पॉटिंग कराते हैं, तो उसमें देखिए बाइसन हो गया, स्पॉटेड डियर और हाथी, यही लमसम यही होता है। अच्छा, और लेपर्ड होता है, कभी कभी लेपर्ड हो जाता है। लेपर्ड देखने की चांस कितना हाई चांस है? बहुत हाई है उसका, मतलब बहुत कम ही चांस है। कम ही आपका chance। किस्मत से अगर चमक रहा हो जिसको बोलते हैं तो दिख जाएगा। किसी को दिखा है आज तक? हाँ दिखा, लेपर्ड टाइगर सब बहुत सारा आपको ही दिखा है? नहीं सबको दिखता है बहुत कोई दिखा है। अचानक से दूर टाइप का रहेगा हमको लगा कि अचानक होता है। वाइल्ड बोर है मैम, देख लीजिए वाइल्ड बोर, वाइल्ड बोर है, बच्चा भी है उसका। हाँ, दोनों एकदम स्लो वीडियो कर लीजिए मैम, जो भी करना है वो अंदर चला जाएगा। वाइल्ड बोर, जंगली ও सुअर, ওয়াইল্ড পিগ हाँ, pig। वाइल्ड पिग। देखो देखो देखो, फिर अंदर चला जाएगा। এখানে বোর বলে। जानवर का नेचर है। और यहाँ पे टाइगर जब भी स्पॉटिंग हुआ ना, तो शाम के समय में, और मार्च अप्रैल में हुआ। मार्च अप्रैल में, हाँ गर्मी के वही हाँ, गर्मी टाइम के आसपास। शुरू होने के क्योंकि पत्ता सब पहले झड़ पहले। जाता है। हाँ, आप दूर तक नहीं देख पाएंगे ना मैंने, अभी तो पूरा जंगल भरा है। आप दूर तक देख सकते हैं।
আছে পিকক ভিতরে 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 তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমরা দেখো মুভমেন্ট আছে, মুভমেন্ট আছে। एक्चुअली ये सर पता है पीएन है। পিহেন হ্যাঁ, এই দেখো বাবা পুরো ঝুন যাচ্ছে। রেনডিয়ার এগুলো ওরা ক্রস করছে সব, মানে রাস্তা ক্রস করছে, এই দেখো অসাধারণ এই যে জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে, অসাধারণ, মানে পুরো একদম ঝুনটা দারুণ 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 স্পট হরিণ দারুণ। স্পট হরিণ ওইটা মেল, এই সিংওয়ালা, আর এই সব ফিমেল। সিংহওয়ালা রেনডিয়ার তো ইন্ডিয়ান হবে, এটা স্পটেড দিয়ে হবে। এই দেখো দেখ দৌড়াচ্ছে, দৌড়ে চলে গেল। এই ল্যান্ডস্কেপটা একবার দেখো, ও সূর্যের আলোটা পড়ছে আর সামনের জঙ্গলের মধ্যে সামনের রাস্তাটা শুধু দেখো একবার, দু সাইডটা পুরো ফাঁকাই অলমোস্ট। चुना ग्रासलैंड আচ্ছা দারুণ লাগছে। সাফারির অ্যাকচুয়ালি আলাদা মজাই আছে। জঙ্গল সাফারি মানে যেখানেই যাই না কোনো, যদি জঙ্গল সাফারির অপশন থাকে তো আমরা মানে ওটা করবোই করবো, এরকম একটা ব্যাপার থাকে। ওফ দারুণ। বিশাল এনজয় করি আমরা। তোমাদের একটু আগে পরন্ত বললাম, বিকেলের রোদের আমরা সাফারিটা করছি। একদমই কিরে কেমন লাগছে দারুণ দারুণ হ্যাঁ? আমার বেশ ভালো লাগছে। গার্গি? দারুণ দারুণ। এখনো আমাদের অ্যানিমালের 6 নম্বর হুম, চলো মজা হচ্ছে। মজা হচ্ছে তো, ঠিক তো? ওই দেখো ওই দেখো ওই দেখো আর ডান দিকে পুরো হনুমান ভর্তি। বসে, পুরো হনুমানের ঝাঁক। হনুমান হরিণ এই সিংহাটা पानी पी रहे हैं आर्टिफिशियल पॉन्ड के बारे में बोल रहे थे ये জল খাচ্ছে আমি এবার জল খাচ্ছে। হ্যালো এই জোনটা হলো লেপার্ড জোন, তো এই ল্যান্ডস্কেপটা কিন্তু লেপার্ডের জন্য আইডিয়াল। সামনে এটা মানবদের গাড়ি, মানব শুভদীপ দ্বারা সব এই গাড়িতে আছে, জিৎ দ্বারা। এটা সল্ট ওয়াটার, এটা এদের জন্য, লেপার্ডদের জন্য, যেমন সল্ট পিট হয় সেরকম। আর এখানে একটা দেখো সুন্দর পাখি বসে আছে। এই জায়গাটা পুরো আমাকে কুলডিহা ফরেস্ট যখন আমরা ভিজিট করেছিলাম তখন কুলডিহা ফরেস্টের যেরকম ছিল আর এই জঙ্গলটা পুরো সেম ফিল হচ্ছে, পুরো সেই কুলডিহা জঙ্গলের ফিলটাই আসছে পুরো। ঘড়িতে বাজে 4:14 আর আমরা বেরিয়ে পড়লাম সাফারি শেষ করে বেতলা ন্যাশনাল পার্ক থেকে। তো ঠিকঠাকই লেগেছে, আমরা প্রচুর হরিণ দেখেছি, প্রচুর বাদর দেখেছি, প্রচুর হনুমান দেখেছি। শুভদীপ দ্বারা দেখেছে হচ্ছে প্রচুর ময়ূর, ঠিক হরিণও দেখেছো, বাদরও দেখেছো। আর এক্সট্রা আমরা কি দেখেছি, আমরা ওয়াইল্ড বোর দেখেছি। ওয়াইল্ড বোর দেখেছি। আর কিছু দেখার সৌভাগ্য আমাদের হয়নি। তো যাই হোক, ঠিক আছে, আমরা যেরকম আগেই তোমাদের বলেছিলাম যে অত অ্যানিমাল স্পটিং হবে না, পরের ব্যাপার। ল্যান্ডস্কেপটা খুব সুন্দর খুব ছিল, সুন্দর লেগেছে, আমরা এনজয় করেছি। তোমাদের সঙ্গে শেয়ারও করলাম পুরোটা, ল্যান্ডস্কেপটা যথেষ্ট সুন্দর লেগেছে আমাদের। একদমই তাই। তো এখান থেকে নেতারহাট 120 কিলোমিটার, কিন্তু আমরা এখন যাব হচ্ছে এই দেখো পালামৌ ফোর্টের যে গেট সেই দিকে। এখান থেকে পালামৌ ফোর্ট হচ্ছে 4.3 কিলোমিটার, 7 মিনিটের ডিস্টেন্স। তো এখন যেহেতু হাতির অন্ধকার দল হয়নি, আসছে। এই দেখো বলতে না বলতে সামনে হাতির দল। হ্যাঁ, আদিটা খুশি হয়ে যাবে। আদি এখন অ্যাকচুয়ালি ওয়াগনারে সোমনাথের গাড়িতে হ্যাঁ, আছে। এদের দেখো পায়ে বেরি দেওয়া, লোহার বেরি দেওয়া, চেন দিয়ে আটকানো। এই যে হাতি,
উরে তিনটে হাতি, একটা পুচকু হাতি, পুচকু না এটা একটু ছোট। মিড এজ, হ্যাঁ। দেখো হাতি দেখাও হয়ে গেল শুভদীপ দা, তোমাকে কিন্তু আমি হাতিও দেখিয়ে দিলাম, ঠিক আছে তো? আর কোনো কথা, এবার সামনে দেখো। ও কিন্তু ওরা একটা ভালো কথা বলেছে, কিছুদিন আগেরই ভিডিও দেখালো আমাকে, যে গাইড ছিলেন, যে রাস্তা দিয়ে আমরা ব্যাক করব নেতারহাট যাওয়ার জন্য, সেই রাস্তাতে এরকম ঠিক মানে অন্ধকার হওয়ার আগেই যে আলো আলো ব্যাপারটা আর কি, সানসেট পুরোপুরি হওয়ার আগে, সেই সময় কিন্তু হাতি ওই রাস্তাতে আমরা পরিষ্কার আমাদের ভিডিওতে দেখালো আর কি। কিছুদিন আগেরই এটা জাস্ট একটা ক্যাপচার উনি আমাদের দেখালেন। তো হতে পারে যদি আজকে আমাদের কপালে লেখা থাকে তাহলে আমরা কিন্তু ওখানেও অ্যানিমাল স্পটিং করতে পারি। পালামৌ ফোর্টের রাস্তায় অলমোস্ট পৌঁছে গেছি, জাস্ট 1 মিনিটের ডিস্টেন্স বাকি আর 350 মিটার্সের। তো এই পালামৌ ফোর্ট কিন্তু একটা প্রচণ্ড ইন্টারেস্টিং প্লেস। তোমাদের যখন আমরা ওখানে পৌঁছাবো তখন গেলেই তুমি জানতে মানে তোমরা দেখতে পারবে আর কি, ইতিহাসের সাথে প্রচণ্ড কানেক্টেড, আর মানে ইটস এ হিস্টোরিক্যাল প্লেস। তো চলো ওখানটা দেখাই তোমাদের। এই যে দেখো সামনে পালামৌ ফোর্ট, পৌঁছে গেছি পালামৌ ফোর্টে। তো এখন আমরা এই যে সামনের রাস্তাটা, এখান থেকে উঠবো উপরের দিকে। আদি বি কেয়ারফুল, প্রচুর পাথর আছে আর এটা কিন্তু পুরো উঁচুতে ওঠা, আস্তে আস্তে উঠবে। হাত ধরতে লাগবে না বাবা, যদি পড়ে যাও না তখন খুব ডিফিকাল্ট হবে কিন্তু। বুঝো, তুমি ওর পিছনে থাকো, ওকে যাও, কিচ্ছু হবে না, ও বুঝে করবে, পিছনে থাকো তুমি ওর। আদি কিছুতেই ওর বাবার হাত ধরবে না, তাই আমি বললাম ঠিক আছে তুমি ওর পিছনে থাকো, ও পারবে, ও নিজেকে নিজে প্রোটেক্ট করা শিখুক। চলো পাপা, পা সামলে। মাইকের কিছু যান্ত্রিক গোলযোগের কারণে কারুর কথাই ঠিকঠাক শোনা যাচ্ছিল না, তাই জন্যে আমাকে ভয়েস ওভারে আসতে হলো। তো আমরা কিন্তু আমাদের ওপরে ওঠার এই জার্নিটা কন্টিনিউ করছিলাম। সবাই আস্তে আস্তেই উঠছিল, যেহেতু রাস্তা পুরোটাই ছিল পাথুরে, তাই খুব সাবধানে আমরা উপর দিকে উঠছিলাম। আর সব থেকে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে আদির প্রচেষ্টা। ওইটুকুনি একটা বাচ্চা, সেও কিন্তু আমাদের সাথে সমান তালে তাল মিলিয়ে ওপর দিকে উঠছিল। আর ওর যে চেষ্টা, যেহেতু সবাই একা একা যাচ্ছে তাই ও একা একা যাবে, সেটাকে কিন্তু আমার বাহবা জানাতেই হয়। এর আগেও দার্জিলিংয়ের যে লামাহাট্টার ব্লগটা আমরা শেয়ার করেছিলাম, প্রায় 1 বছর আগের কথাই বলছি, তখন আদি আরও ছোট। তো তখনও কিন্তু আদি অত ছোট হয়েও আমাদের সাথে সমানভাবে সেই উপর পর্যন্ত উঠেছিল। তো আদির এই যে চেষ্টা, সেটাকে কিন্তু আমাদের দেখে খুব ভালো লাগে। আমরা যেভাবে যেভাবে ঘুরি, ও কিন্তু সেভাবেই আমাদের সাথে ঘোরে। ও কিন্তু আমাদের কখনোই কোনো ট্রাভেল দেয় না। তো যাই হোক, এভাবে আমরা প্রায় 200-300 মিটার উপরে উঠে আমরা কিন্তু ফাইনালি দুর্গের যে জায়গাটা উপরের ভগ্নাবশেষ, সেখানে কিন্তু আমরা পৌঁছে গেছি। পালামৌ ফোর্টে আসার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ যেহেতু এটা একটা হিস্টোরিক্যাল প্লেস, তাই যে কোনো হিস্টোরিক্যাল প্লেসে এলে কিন্তু আমার খুব ভালো লাগে। একটা পুরনো দিনের সাথে না নিজেকে খুব কানেক্টেড ফিল হয়। বাট যখন এখানে এলাম, এরকম জায়গায় জায়গায় চারিদিকে নোংরা জিনিসপত্র ছড়িয়ে আছে, কাগজ, বটল, সমস্ত কিছু দিয়ে জায়গাটা এতটাই বাজে অবস্থা ছিল। তারপরে যে স্থাপত্য, যে পুরনো স্থাপত্য, তার গায়ে যে যার নিজেদের মতো নাম লিখে রেখে গেছে। তো এইগুলো দেখে কিন্তু আমি একটুখানি খারাপ লেগেছিল, কারণ এরকম ঐতিহাসিক স্থান যেটা প্রপার সংরক্ষণের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, এইগুলো দেখে কিন্তু খুব রাগ হয়, কষ্ট হয়, জানো তো। আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। দুর্গের বাইরেটাতে এতক্ষণ ঘোরাঘুরি করে এবার আমরা একটু ওপরে উঠতাম। অলরেডি মানবদা আর জিদ্দা উপরে পৌঁছিয়েই গিয়েছিল, আর এই ভেতরটা এতটা অন্ধকার ছিল, আর এই অন্ধকারের মধ্যে একটা সিঁড়ি ছিল। সিঁড়ি বলা অবশ্য আর সেটাকে যায় না এখনকার দিনে, পাথরের কতগুলো পরপর স্টেপ বাই স্টেপ ফেলে ফেলে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই জায়গায় ওঠাটা কতটা কষ্টকর ছিল। এখানে আমরা আর আদিকে আনিনি, আনার মতো রিস্ক পাইনি, কারণ একটা পা মচকে গেলেই কিন্তু এখানে একটা বড় দুর্ঘটনা ঘটে যেত। তো যাই হোক, এখানে খুব সাবধানে আমি আস্তে আস্তে করে ওপর দিকে চড়েছিলাম, কারণ নিজেকে আর আটকে রাখতে পারছিলাম না। অলরেডি ওপরে সবাই পৌঁছে গিয়েছিল, আমি লাস্টে পৌঁছাচ্ছিলাম। তো দেখো এরকমভাবে আস্তে আস্তে করে আমরা ওপরে উঠছিলাম, আর ওপরে উঠে এখান থেকে কিন্তু চারিদিকের ভিউটা আমরা দেখতে পাচ্ছিলাম।
ওপরে ওঠার পরে কিন্তু আমাদের যে এত কষ্ট করে নিচ থেকে ওপরে আসা, এতগুলো পাথুরে রাস্তা, পাথুরে সিঁড়ি দিয়ে কষ্ট করে ওপরে আসা, সমস্ত কিছু ভুলে গেলাম শুধুমাত্র এই ভিউটা দেখে। চারিদিকটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম, এমনকি দূরে যে রাস্তায় আমরা গাড়িটাকে দাঁড় করিয়েছিলাম সেটাও আমরা দেখতে পাচ্ছিলাম। তার ওই দিকটাতে কিন্তু পুরো ভর্তি বাদরের দল ছিল। চারদিকের এই ভিউটা দেখে আমরা কিন্তু জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম। খালি মনে হচ্ছিল এখানে না এলে কিন্তু একটা খুব বড় মিস হয়ে যেত। এইখানে মনে হচ্ছে একটা ফোর্ট টাইপের কিছু আছে। দূরে কিন্তু আমাদের ফোর্টের আর একটা অংশ আমাদের চোখে পড়েছিল, তো আমরা গেস করছিলাম হয়তো এইটার সাথে ওটা কোনোভাবে কানেক্টেড, কারণ এই যে এই ফোর্টগুলো যে কত যুদ্ধের সাক্ষী হয়ে থাকে সেটা বলার নয়। ওই হচ্ছে ওই দেখো ওই যে রাস্তাটা, ওখান থেকে এইখানে একটা দেখো ওই যে ফোর্টের যে অংশটা, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ফোর্টের অংশটা আমরা দেখে আগ্রহী হয়ে ট্রেক করে চলে এসেছি এই জায়গাতে, যেখানে জিদ্দা ফাইনালি পুরো টপে। জিদ্দা, রিজো, এদিক থেকে মানবদা, সোমনাথ আর আমি, এরাই উঠেছি আপাতত টপে। আর সূর্য দেখো অস্ত প্রায় চলে গেছে, এবার আমাদের নামতে হবে, কারণ ওদিকে হনুমানের দলও হুটোপাটি পুরো শুরু করে দিয়েছে। ওখানে পুরো গ্যাং অফ হনুমান ওয়েট করছে আমাদের জন্য। তো আর দেরি করবো না, ঝটপট নেমে যাই, কারণ যে রাস্তা দিয়ে উঠলাম সেই রাস্তা এরপরে প্রবলেম হয়ে যাবে, তাই না? চলো 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 চলো, এরপরে একেবারে গাড়িতে গিয়ে রওনা দিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আমরা ফোর্টের রাস্তা থেকে বেরিয়ে গেলাম, ঘড়িতে এখন বাজে হলো 5:33, আর আমাদের হোটেল অবধি টাইম দেখাচ্ছে হলো 7:48, মানে অলমোস্ট 8টা+ ধরে নাও। 90 কিলোমিটার 2 ঘন্টা 15 মিনিট মতন বলছে। তো আমাদের যেই টেনশনটা ছিল আনফর্চুনেটলি সেটাই আমাদের ফেস করতে হবে, কারণ টাইম আমাদের সেই সন্ধ্যেবেলার সময় ওই জঙ্গলের রাস্তাটা দিয়ে যেতে হচ্ছে। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরোপুরি জঙ্গল এরিয়া, এটার মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। তো চলো রাস্তায় কীরকম কি এক্সপিরিয়েন্স হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত জার্নিটা জাস্ট স্টার্ট করলাম, তো চলতে থাকি আপাতত। আর সামনে এখন সোমনাথের গাড়ি রয়েছে, আমাদের গাড়িটা আমরা পরে নিলাম। তো চলো এগোনো যাক। কারণ আজকে রাস্তাটা কালকে কি বললো? কিছু একটা শিয়াল গাছ ছিল। সত্যি? হ্যাঁ, আবার কি কি হলো? না না না, সত্যি বলছে না। একটা শিয়াল এরপর ওপর ক্রস করছিল। না না না, এইখানে এখানে কাছে পড়লো দাঁড়াম করে। পাখিটা হ্যাঁ, বাদুর ফাদুর হয়। বাদর, হ্যাঁ বাদুর। আপনাদের ফোন করো, বুঝতে পারলেন তো, এরকমই হয় অ্যাকচুয়ালি। আসল সোমনাথে ফোন করো। একটু আগেই যে ভিডিওতে তোমরা কতটা বুঝতে পেরেছো জানি না, বাট আওয়াজটা তো ডেফিনেটলি শুনতেই পেরেছো। ওপর থেকে বাদুর ঝুলছিল, সেই বাদুর পুরো গাড়ির রিজোর ঠিক বনেটের সামনে ধারাম করে পড়েছে, আর আমরা সবাই পুরো ভয় পেয়ে গেছি। বনেটে পড়েছে না, আমার মনে হলো বনেট থেকে এসে ছিটকে এই স্ক্রিনে পড়েছে, রিভিউ স্ক্রিনে। হ্যাঁ, মধুমিতা পিছনের গাড়িতে বললো যে দেখতে পেয়েছে নাকি। আচ্ছা, মধুমিতা বললো ডান দিকেই দেখতে পেয়েছে পড়েছে। ও বাবা। তো যাই হোক, এখন মোটামুটি রিজো তুমি কত স্পিডে চালাচ্ছ গাড়ি? বেশি স্পিড করছে না, 40, 50, 60 যেখানে যেরকম হয়। বেশি স্পিডে আমরা চলছি না, কারণ গাড়ি কোথায় গেল? যেহেতু এখানে অমনি ব্যাপার আছে। আমাদের অ্যাকচুয়ালি যখন আমরা সাফারি করছিলাম না, তখন আমাদের উনি বললেন, গাইড যিনি ছিলেন, জাস্ট কয়েকদিন আগেই কিন্তু এরকম হাতি বেরিয়েছিল, যদিও এই অন্ধকারে নয়, ওরা ঠিক সানসেটের আগের কথা বলছিল। কিন্তু এখানে সবাই, মানে আমরা যতজনকেই জিজ্ঞেস করেছি, ইভেন আমাদের হোটেল থেকেও কিন্তু যিনি রিসেপশনে ছিলেন উনি আমাদের বলেছিলেন যে চেষ্টা করবেন তাড়াতাড়ি চলে আসতে। বাট বুঝতেই পারছো, ঘুরতে এলে না ওরকমভাবে তো হয় না, সবসময় এরকম টাইম ক্যালকুলেশন করে করা যায় না, একটু ডিফিকাল্ট হয়। কারণ ঘুরতে এসে সবাই নিজের মতো এনজয় করতেই ভালোবাসে, আর একটা ঘুরতে এসে একটা জায়গা এক্সপ্লোর করবো না, সেটা কীরকম লাগে। না, আর একটা জিনিস সেটার সঙ্গে আমি একটুখানি অ্যাড অন করবো। এলিফ্যান্ট, আমি ওদের যারা গাইড ছিলেন আমার সঙ্গে বেতলাতে, তো তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, ধরুন ইনকেস যদি আমি এলিফ্যান্টের সঙ্গে মানে সামনাসামনি যদি পড়ে যায়,
রাস্তায় হাতি। আমি একটু নিজেকে ইন্টারাপ্ট করছি, এই বাদিকে সিআরপিএফ ক্যাম্প ছিল, এরকম প্রচুর ক্যাম্প কিন্তু আমরা আসার সময়ও দেখেছিলাম, বেশ ভালোই আর কি পুলিশ প্রোটেকশন বা এই ধরনের সেফটি আমার মনে হয়েছিল হয়তো আছে। তো যাই হোক, হ্যাঁ রিজো কি বলছিলেন উনি? হ্যাঁ, উনি যেটা বললেন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, মানে যেহেতু আমার এরকম এক্সপিরিয়েন্স নেই চালানো, সেই জন্য আমি ওনাকে জিজ্ঞেস করলাম ধরুন ইন কেস যদি সামনে হাতি বা এগুলো রাস্তায় পড়ে যায় তাহলে আমাদের কি করা উচিত। তো উনি যেটা সাজেস্ট করলেন, উনি বললেন দেখুন যে হাতি যদি থাকে গাড়ি কখনোই পিছনের দিকে ঘুরিয়ে আপনি পালাবেন না, তাহলে কিন্তু আপনাকে অ্যাটাক করে দেবে। আপনি সামনের দিকেই থাকবেন, গাড়ি ঠিক যেই অবস্থায় ছিল সেই অবস্থায়, যদি হেডল্যাম্প জ্বলা থাকে হেডল্যাম্প জ্বলা অবস্থাতেই থাকবে, আর ইঞ্জিন বন্ধ করবেন না, খালি নিউট্রালে গাড়ি রেখে অ্যাক্সেলারেট করবেন, একটু ইঞ্জিন সাউন্ডটা বাড়াবেন। হাতি নাকি এই ইঞ্জিন সাউন্ড বা এইসব এক্সট্রা নয়েজ যেগুলো সেগুলোকে ওরা অ্যাভয়েড করতেই ভালোবাসে। তো সেই হিসাবে বললো ওইভাবে একটু ইঞ্জিন ঘো ঘো করলে আর যেরকম যা আছে সেইগুলো যদি ঠিকঠাকভাবে ওইভাবেই সামনে ফেস করতে হবে অ্যাকচুয়ালি, তাহলে নাকি ওরা সরে যায়। এটা ওনাদের এক্সপিরিয়েন্স উনি বললেন। তো দেখি, আশা করছি অ্যাপ্লাই করতে হবে না বা এরকম সিচুয়েশন আসবে না, বাট তাও জেনে রাখলাম, জেনে রাখা ভালো। আর তোমাদেরও জানালাম সেটাই। আমি জানি না সত্যি মিথ্যে ঠিক ভুল বৃত্তান্ত, তোমাদের মধ্যে যদি কেউ এই বিষয়ে প্রিভিয়াস মানে পাস্ট কোনো এক্সপিরিয়েন্স যদি তোমাদের মধ্যে কারোর থেকে থাকে, বা তোমাদের মধ্যে কেউ যদি এই বিষয়ে রিলেটেড অভিজ্ঞ হও, তাহলে সে আমাদের সঙ্গে তোমাদের স্টোরি বা এগুলো একটু শেয়ার করতে পারো কমেন্টে, তাহলে আমরাও একটুখানি মানে জানতে পারবো ইন ফিউচারে, সেইভাবে প্রিকশনস নেব। তো ঠিক আছে, চলো, জার্নি তো চলছে, কন্টিনিউ করছি আমরা, ভালোই লাগছে। জঙ্গলের মধ্যে একটা ভালো নাইট ড্রাইভ আমরা এক্সপিরিয়েন্স করছি সবাই মিলে, দুটো গাড়ি আমরা খুব একটা ডিস্টেন্স রাখছি না, পাশাপাশি আছি, তো সেইভাবে এগোচ্ছি। তো চলো, এটা সেই ওই ওয়াটার ক্রসিং গুলো যেগুলো আমরা এখন ক্রস করছি। বাবা, এটা জলের ওপরে ধোঁয়া। হ্যাঁ, জলের উপরে ধোঁয়া আছে। এখন পুরো সামনে জঙ্গলের স্ট্রেচ দেখাচ্ছে। জঙ্গল মানে প্রপার জঙ্গল বাবা। এবার একটু কিন্তু ভয় ভয় লাগছে, তার কারণ আমরা যখন আসছিলাম আমাদের আমি মানে পুলিশ থানা পেয়েছিলাম, সেখানে একজন দাঁড়িয়েছিলেন, তাকেও জিজ্ঞেস করেছিলাম, যেরকম বললাম আমাদের একটু অ্যালার্ট করেছিল, বলেছিল একটু তাড়াতাড়ি ফিরে আসার কথা, বাট আমাদের অ্যাজ ইউজুয়াল অনেকটাই লেট হয়ে গেছে। আমাদের দেখাচ্ছিল ঢুকতে আমাদের প্রায় 9টা বেজে যাবে। তো সেই জন্য একটু এবার টেনশন হচ্ছে, কারণ অলমোস্ট প্রায় 7:45 কাছাকাছি বাজে, আর এখনো কিন্তু আমাদের 1 ঘন্টার উপরে ট্রাভেল দেখাচ্ছে, করতে হবে। কত কিলোমিটার আছে গো? 44 কিলোমিটার। আর এই রাস্তাটা জাস্ট দেখো তোমরা, পুরো অন্ধকারের মধ্যে দিয়ে। কালকেও আমরা কিন্তু নেতারহাটের যে রাস্তাটা যাচ্ছিলাম ওটা ঠিকঠাক ছিল, মানে ওটা আমরা হিলের ওপরে উঠছিলাম, বাট আজকের আবার এই রাস্তাটা কিন্তু একটু আলাদা, মানে একটু কালকে যেরকম কি তাও মাঝে মধ্যে ট্রাক আসছিল বা একটা দুটো গাড়ি আসছিল, আজকে কিন্তু সেরকম আমরা কিছুই দেখতে পাচ্ছি না। খুব মানে হয়তো অনেকক্ষণ পরে একটা, এখনো অবধি আমরা এতক্ষণ ধরে ট্রাভেল করে এসেছি, মাত্র 2 কি 3টে গাড়িই আমরা দেখেছি, তাও লোকাল, সেরকমভাবে কিন্তু আর কিছুই দেখিনি। তো মনে হচ্ছে আমাদের এই 2টো গাড়ি ছাড়া এখানে আর কেউ কিন্তু এত রাত্রে আসে না। বুঝতে পারছি না আমরা ঠিক করলাম না ভুল করলাম, একটু বেশি হয়তো রিস্ক নেওয়া হয়ে গেল, বাট আমাদের কাছে কোনো অপশানও ছিল না, সেইটাও একটা ব্যাপার ভাবতেই হবে। যাই হোক, কী করা যাবে, ঠাকুর করে হোটেলে ঢুকে যাই বাবা, ভালোই যদিও গাড়ির মধ্যে থাকলে অত টেনশন লাগে না যদিও, বাট স্টিল আর কি। ঠিক আছে, চলো কন্টিনিউ করি রাস্তাটা আবার। এখনো পুরো এই জঙ্গলটা আমাদের মধ্যে দিয়ে যেতে হবে, এই জঙ্গলটা বেশ ঘন জঙ্গল।
চারিদিকে গ্রিন, খুব অন্ধকার না? হ্যাঁ, পুরো গ্রিন জঙ্গল। আমার তো জঙ্গলের দিকে তাকালেই কিরকম একটা গাটা ছমছম করে উঠছে, পুরো নিকোষ কালো পুরো। আর মানে ঠিকঠাক বোঝাও যাচ্ছে না কি আছে কি না আছে, কারণ রাস্তাতেও সেরকম ভাবে কোনো মানে কিছুই নেই, আলো ভালো তো ছাড়ো, বাদ দাও দূরের কথা। কিন্তু না কিরকম যেন একটা মানে ভাইবস আসছে আর কি, ওই জন্য আমি তাকাচ্ছি না, মানে না এদিক তাকাচ্ছি না ওদিক তাকাচ্ছি, আমার চোখ শুধু সামনে, গাড়ির হেডলাইট আর রাস্তা, এর বাইরে আমি আর কোনো দিকে তাকাতে চাই না। তো আমরা আর 20 কিলোমিটার 36 মিনিট দেখাচ্ছে। বেসিক্যালি আমরা সেই ঘাটিতে কালকে মানে নেতারহাট ঢোকার দিন আমাদের যে ফার্স্ট ডে যে এক্সপিরিয়েন্সটা ছিল রাত্রিবেলা, তো সেম এক্সপিরিয়েন্স আমরা করতে চলেছি, যদি না কোনো একটা ভাল্লুকের দেখা পাই। ঠিক আছে, তো আর একটা জিনিস, বেতলাতে আমি যখন গাইডের সঙ্গে কথা বলছিলাম তখন ভাল্লুকের বিয়ারের বিষয়ে জিজ্ঞেস করছিলাম, ওরা বললো যে বেতলার জঙ্গলে কিন্তু ভাল্লুক থাকে না, ভাল্লুক নেতারহাটের জঙ্গলেই পাওয়া যায়, মানে এই ঘাটি টাটি এসব জায়গাতেই পাওয়া যায়। তো আমরা এখন সেই জায়গাটা দিয়েই ক্রস করছি, তাই ভাবলাম যে একবার তো পুরো এটা দেখাই। তো সেই কালকের সেম ঘাটির রাস্তাটা আমরা ক্রস করছি। এখন বাজে হলো 8:30, 8:25 বাজে। এন্ট্রি গেটটা যেটা, সেটার আমরা জাস্ট ঢুকছি। 9:04 আমরা ঢুকবো রিসোর্টে, এই হোটেলটাতে। আচ্ছা, তোমাদের দুটো জিনিস জানাই, সেটা হলো যেটা আমরা দেখেছি, সেটা হলো যে আমরা যখন ওই বেতলা ফরেস্ট থেকে যখন ফিরছিলাম সেই সময় রাস্তায় একটা ওয়াইল্ড র্যাবিট আমরা দেখেছি, সে গ্রে কালারের। সেই সময় আমাদের আনফর্চুনেটলি সেই সময় আমাদের ফোন বা গোপ্রো কোনোটাই অ্যাক্টিভ ছিল না, তো সেটা আমরা ক্যাপচার করিনি। বাট আমাদের মানবের গাড়িতে যে ড্যাশ ক্যামটা আছে, হোপফুলি সেটাতে আমাদের ক্যাপচার হয়ে থাকবে। তো মানবের সঙ্গে আমি কথা বললাম, আমরা একটা টাইম ল্যাপসটা যে টাইমে দেখেছিলাম সেটাও আমরা নোট করে নিয়েছি। যদি আমরা এক্স্যাক্ট ওটা পেয়ে যাই তাহলে সেটা তোমাদের সঙ্গে এখানে অ্যাটাচ করে দেবো। ঘড়িতে এখন বাজে 10:15, আর আমরা অনেকক্ষণ আগেই ওই নেতারহাটের যে চেকপোস্ট ওখানে চলে এসেছিলাম। ওখানে এসে আমরা একটা পাইন ক্যাফে বলে একটা ক্যাফে দেখলাম, তো ওখান থেকে আমরা একটু বসে তন্দুরি মোমো কফি এসব খেলাম, ওরা একটু স্যুপ খেলো, আর এখানের জন্য খাবার রাত্রের জন্য কিছুটা প্যাক করে, যারা যারা এখানকার মানে ভাত খাবে না তারা কিছু কিছু খাবার প্যাক করে নিয়েছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন। আর আমি আর আলাদা করে মানে তোমাদের দেখাচ্ছি না, রাত্রিবেলা ডিনার আমরা কালকে যেরকম করেছিলাম ভেজ থালি আর চিকেন কারি, আমরা আজকেও সেটাই করব। আমরা মানে আমি, রিজো, আদি, মানবদা এরা ওই সেম খাবারই খাবে, তো সেই জন্য আলাদা করে আর আজকের ডিনারটা তোমাদের দেখাচ্ছি না। তো আজকের সারা দিনটা কিন্তু আমরা খুব এনজয় করলাম। তোমরা দেখতে পেলে যে আমরা কিন্তু বেতলা ফরেস্টে গিয়ে সাফারি করেছিলাম, সেখান থেকে আমরা আবার পালামু ফোর্ট গেলাম, আর তারপরে নাইট ড্রাইভ করে কিন্তু বেতলা ফরেস্টের মধ্যে দিয়ে তারপরে আবার নেতারহাট ফরেস্টের মধ্যে দিয়েও কিন্তু আমরা চলে এলাম। তো যাই হোক, আজকের দিনটা সত্যিই খুব ভালো লাগলো। এই ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটার এন্ডে দেখার শেষে একটা লাইক বাটন প্রেস করে দিও, আর সাথে আমাদের এই লিভিং উইথ জিবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এখানেই আমি নেতারহাট সিরিজের ডে 2 এপিসোড 2 এটা শেষ করছি। কালকে আবার একটা নতুন ব্লগ অর্থাৎ নেতারহাট সিরিজের ডে 3 আমরা স্টার্ট করতে চলবো। তো সেইটা দেখার জন্য কালকের জন্য ওয়েট করো। তো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।